বাবার সাপোর্ট পেয়ে দুজনে যেন শক্তি পেল। আর ওরা কথা দিল উনি যা বলবেন তাই হবে। খাওয়ার পর্ব শেষ করে যে যার রুমে চলে গেল। তুয়া রুমে গিয়ে প্রত্যয়ের সামনে মাথা নিচু করে বসে বলল, সরি। প্রত্যয় তুয়াকে দিয়ে আতশোয়া হয়ে বসে মুচকি হেসে বলল, তোমাকে দূরে রেখে থাকাটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যেত। তুয়া ছলছল চোখে তাকিয়ে বলল, আর কষ্ট দিব না, প্রমিস। প্রত্যয় হেসে তুয়ার কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, এখন বাচ্চা চিন্তা বাদ দিয়ে পড়াশোনাতে মনোযোগ দাও। তুয়া প্রত্যয়ের বুকে মাথা রেখে প্রশান্তিতে চোখ বন্ধ করে নিল। আর প্রত্যয় তুয়াকে বাহুডোরে আবদ্ধ করে ঘুমের দেশে পাড়ি জমালো। অবশেষে মান অভিমানের পালা কাটিয়ে ওরা আবার দুজন এক হয়ে গেল। বিকেলে রনিত ইচ্ছেকে ওদের বাসায় এনে পলককে চুলে তেল দিতে বসেছে। পলক চুপ করে বসে আঙুল খাচ্ছে। ইচ্ছে সোফায় বসে নুডলস খেতে খেতে হঠাৎ ভ্রু কুচকে বলল, মামা, তুমি তেল দিচ্ছ কেন মামুনির মাথায়? রনিত হাসতে হাসতে বলল, মা, তোমার মামুনি বাচ্চা হয়ে গেছে তাই। পলক রনিতের পেটে গুঁতো মেরে ইচ্ছেকে বলল, ইচ্ছে শোনা, বলো তো আমাদের বাবুটা কার মতো দেখতে হবে? আমার মতো নাকি তোমার মামার মতো? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে বলল, আমার মতো সুন্দর হবে। রনিত পলককে দুজন একসঙ্গে বলে উঠল, আমিন। ইচ্ছে উঠে দাঁড়িয়ে নাক ফুপিয়ে বলল, না, আমিনের মতো না, বাবুটা আমার মতো সুন্দর হবে। পলক হাসতে হাসতে বলল, কেউ ভালো দোয়া করলে আমিন বলতে হয়, যাতে আল্লাহ সেই দোয়াটা পূরণ করে দেয়। আমাদের তো তোমার মতোই বাবু দরকার, এই জন্যই আমিন বললাম। ইচ্ছে কথাটা শুনে ভুবন ভোলানো হাসি দিল, অর্থাৎ কথাটা তার পছন্দ হয়েছে। পরের দিন রনিতের ছুটি শেষ, তাই পলককে ইচ্ছেদের বাসায় রেখে সে অফিসে গেছে। পলক সারাটা দিন ইচ্ছের সঙ্গে বকবক করে সময় কাটায়। রনিত প্রতি ঘন্টায় ফোন করে পলকের খোঁজ নেয়। সে বেচারাও শান্তিতে থাকতে পারে না, সবসময় পলকের চিন্তায় ওর মাথায় ঘুরপাক করে। দুপুরের দিকে ইচ্ছে পুরো রুমে হেঁটে ওর বাবার সঙ্গে ফোনে কথা বলছে। ওর বাবা আদরে সরে মেয়ের কথার তালে তাল মিলাচ্ছে। চাকরি সূত্রে উনি ঢাকা থেকে পোস্টিং হয়ে সিলেটে আছেন, কিন্তু ওনার মনটা পড়ে থাকে তালে তোতা পাখি মেয়েটার কাছে। ইচ্ছে ওর বাবাকে জানালো। রনিত পলকের মাথায় তেল দিয়ে দেয়, প্রিয় মুখে প্যারা দেয়, ওর পুতুলের বিয়ে দিবে। পানি ফেলে দেওয়াতে ওর আম্মু বকা দিয়েছে। ওর খরগোশটা সারাদিন খায়। বড় স্যান্ডেল পরে হাঁটতে গিয়ে সে হাঁটুতে ব্যথা পেয়েছে। মেয়ে হাঁটু ব্যথা পেয়েছে শুনে উনি বললেন, আম্মা, পায়ে ব্যথা পেয়েছো বেশি? ইচ্ছে ঠোঁট ফুলিয়ে বলল, ফু দিয়ে দাও বাবা। ইচ্ছের ওর হাঁটুর কাছে ফোনটা রাখলো আর ওর বাবা ফু দিয়ে দিল। বাবার দেওয়া ফুতে ওর সব ব্যথা চলে যাবে, কারণ বাবার দেওয়া ফুতে জাদু আছে। প্রত্যয় হসপিটালের কাজ ছেড়ে দ্রুত বাসায় ফিরে এসেছে। ওর বন্ধু সাদের বিয়ে উপলক্ষে ওদের সপরিবারে সেখানে যাওয়ার কথা, কিন্তু সবাই ব্যস্ততায় থাকায় অগত্যা প্রত্যয় তুয়াকে যেতে হচ্ছে। তুয়া বেশ কয়েকটা ড্রেস বের করে প্রত্যয়কে দেখিয়ে বলল, কোনটা পরবো? যেটাতে তুমি স্বস্তি বোধ করবে, আর ব্ল্যাক ড্রেসে গরম লাগে বেশি, তাই ব্ল্যাকটা বাদ থাক। আচ্ছা। তুয়ার কলাপাতা রঙের শাড়ির সঙ্গে মিল রেখে প্রত্যয় সেম কালারের পাঞ্জাবি পরল। পাঞ্জাবিটার বুকে বাহুতে সবুজ সুতোর ডিজাইন করা। তুয়া ভেবেছিল প্রত্যয় ব্লেজার পরবে, কিন্তু প্রত্যয় পাঞ্জাবি পরল। প্রত্যয়ের পছন্দ মতো তুয়া হালকা সাজে মানানসই হালকা গয়না পরে রেডি হলো। তারপর দুজনে আম্মুকে বলে বেরিয়ে পড়ল। তুয়া গাড়িতে বসে কিছু বলার আগে প্রত্যয় ড্রাইভিং সিটে বসে তুয়ার সিট বেল্ট লাগিয়ে বলল, তুমি শাড়ি আর আমি ব্লেজার পরলে দেশি বিদেশি মিলে ব্যাপারটা ঘাম ছাড়া লাগতো। আর যাচ্ছি তো বাঙালির বিয়েতে, তাই তুমি শাড়িতে আর পাঞ্জাবিতে এটাই পারফেক্ট। তুয়া মুচকি এসে বাইরে দৃষ্টি রেখে বিড়বিড় করে বলল, দেখতে কিন্তু মন্দ লাগছে না। সাত পৃথার প্রত্যয় তিনজনে প্যারিস থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। ওরা তিনজনে খুব ভালো বন্ধু, আর সাদের সঙ্গে পৃথার বিয়ে হচ্ছে। যদিও সাদ আর পৃথা সম্পর্কের চাচাতো ভাই বোন। সাদ একজন সাইকোলজিস্ট, পৃথা গাইনোকোলজিস্ট আর প্রত্যয় কার্ডিওলজিস্ট। এই তিনজনই মানুষের সেবায় প্রদানে কাজে নিয়োজিত। এসব নিয়ে গল্প করতে করতে প্রত্যয় সাদের বাসায় পৌঁছালো। সাদের বাসার দারোয়ান প্রত্যয়কে দেখে খুশি হয়ে বললেন,
ওয়াসিক বাবা, তুমি? তা কেমন আছো বাবা? তোমার বাবা মা ছোট ভাই ভালো আছে তো? প্রত্যয় গাড়ি থেকে বের হয়ে ওনাকে সালাম দিয়ে মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে আঙ্কেল। আপনি কেমন আছেন? উনি ছলছল চোখে তাকিয়ে ধরা গলায় উত্তরটা দিতে পারল না, তাই হ্যাঁ সূচক মাথা নাড়ালেন। প্রত্যয় ওনার অবস্থা বুঝতে পেরে সোজা গিয়ে ওনাকে জড়িয়ে ধরলেন। একজন ডক্টর, দামি পোশাক, দামি সুগন্ধি মাখা ছেলেটা এমন করবে দারোয়ানের পোশাকে পরিহিত মানুষটা এতটাই আশা করেনি। উনি শক্ত করে প্রত্যেককে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বললেন, ভালো আছি বাবা, খুব ভালো আছি। উনি না ছাড়া অবধি প্রত্যয় নিজেকে ছাড়ল না। একটু পরে উনি প্রত্যয়কে ছেড়ে তুয়ার দিকে তাকালেন। প্রত্যয় তুয়ার সঙ্গে ওনার পরিচয় করিয়ে দিল। তুয়া ওনাকে সালাম দিল। উনি সালামের উত্তর নিয়ে বললেন, ম্যাম, আপনি ভালো আছেন? তুয়া মুচকি হেসে বলল, ওয়াসিক আপনার বাবা হলে আমি ম্যাম হলাম কিভাবে? বাবার সঙ্গে মা ডাকটাই মানায়, তাই না? উনি খুশি হয়ে মাথা নাড়িয়ে তুয়ার মাথায় হাত রেখে দোয়া করলেন। তারপর প্রত্যয় তুয়াকে নিয়ে সামনে এগোলো আর দারোয়ান আঙ্কেল ওদের যাওয়ার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ওদের ভালো রেখো আর সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিও। দারোয়ান আঙ্কেলের ছেলে বেঁচে আছে আল্লাহর রহমতে আর প্রত্যয়ের সঠিক চিকিৎসার ফলে। এর জন্য ওনার যতবার প্রত্যয়ের সঙ্গে দেখা হয় উনি ততবার আবেগপ্রবণ হয়ে যান। প্রত্যয় তুয়াকে বাসায় নিয়ে প্রবেশ করে দ্রুত ওর পাশ থেকে তুয়াকে সরিয়ে দিল। আর একদল ছেলে মৌমাছির দলের মতো প্রত্যয়ের উপর হামলে পড়ল। কমপক্ষে 20-25টা ছেলে তো হবেই। তুয়া হতভম্ব হয়ে 2 হাত দিয়ে ঠোঁট চেপে ধরে ওদের দিকে তাকিয়ে আছে। তুয়া ভাবছে এতজনের নিচে পড়ে প্রত্যয় নিশ্চয় চ্যাপ্টা হয়ে গেছে। উপস্থিত সবার চোখ তখন ওদের দিকে। হঠাৎ প্রত্যয় তুয়ার পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, তোরা উঠবি নাকি মেঝেতেই শুয়ে থাকবি? প্রত্যয়ের কথা শুনে ছেলেগুলো হুড়মুড় করে উঠে অবাক হয়ে ওর দিকে তাকালো। তখন তুয়াকে সরিয়ে প্রত্যয় নিজেও সরে গেছে আর ওর জায়গায় পাশে দাঁড়িয়ে থাকা সাতকে এগিয়ে দিয়েছে। আর সবাই নিচে চাপা পড়েছে বেচারা সাত। সবাই উঠে পড়লেও সাত তখনও টান টান হয়ে মেঝেতে শুয়ে আছে। এতজনের ভরে ওর বেহাল দশা। সাত নড়ে চড়ে বলে উঠল, আম্মা, আমার আর বাসর করা হবে না। আমার হাড়গোড় সব চুরচুর করে দিয়েছে। বেচারা বরের বেহাল দশা দেখে উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। প্রত্যয়ের সব বন্ধু একে একে ওদের সঙ্গে কথা বলল। প্রত্যয় যে এদের খুব কাছের, ওদের ব্যবহার দেখে তুয়া বুঝতে পারছে এরা সবাই প্রত্যয়কে ওয়াসিক নামে ডাকছে। আর অবাক করা ব্যাপার, সবাই পাঞ্জাবি পরিহিত। সবাই তাদের পেশা এবং সাহেবীর চাল বাদ দিয়ে সাধারণ পোশাকে এসেছে, যাতে বন্ধুর বিয়ে প্রাণ খুলে মজা করতে পারে। প্রত্যয় তখনকার উপস্থিত বুদ্ধি দেখে তুয়া এখনো শক কাটিয়ে উঠতে পারেনি। এদিকে সব বন্ধুরা মিলে হইচই করে আড্ডা দিতে লাগলো। পৃথাও তুয়ার সঙ্গে অল্পতে মিশে গেল। সবাই কথা বলছে আর তুয়া চুপ করে শুনছে। এত কাপলদের ভিড়ে প্রত্যয় তুয়ার জুটিটা যেন সবার নজর কাটছে। বিয়ে পড়ানো সম্পূর্ণ করে খাওয়া দাওয়ার পর্ব সমাপ্ত করা হলো। বর্ব এবং বন্ধুরা মিলে এক দফা ফটোশুটও চলল। হঠাৎ প্রত্যয়ের বন্ধুরা এসে প্রত্যয়ের 2 হাত বেঁধে বলল, ভাই, তোর সহজে বাগে আনতে পারি না, আজকে তোরা ছাড়ছি না। কি ভাবি, এতে আপনার আপত্তি আছে? প্রত্যয় নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ভাই ছাড়, তাহলে মন মতো ট্রিট পাবি। আরেকজন বলে উঠল, মিষ্টি কথায় কাজ হবে না ব্রো। ভাবি, আপনি আমাদের দলে তো? কথাটা শুনে তুয়া বোকার মতো মাথা নাড়ালো আর সবাই হামলে পড়লো প্রত্যয়ের উপর। হাত পা বাঁধা থাকায় প্রত্যয় কিছু করতে পারলো না। চুপ করে বন্ধুদের অত্যাচার সহ্য করলো। পার্টি স্প্রে, বার্থডে কেক, বিভিন্ন রঙের জড়ি দিয়ে প্রত্যয়কে ভূত বানানো হলো। প্রত্যয় মাথা নাড়ালেই ওরা স্প্রে করছে। তুয়া এক করে দাঁড়িয়ে সব বন্ধুদের উল্লাস দেখছে। অনেকদিন পর প্রত্যয়কে পেয়ে সব বন্ধুরা খুব খুশি। শুধু প্রত্যয় নয়, ওদের সবার একই দশা। এখানে বর্বও ছাড় পায়নি। তুয়া বাঁচছিল, কিন্তু পৃথা সেই কাজটাও সম্পূর্ণ করলো। তুয়া প্রত্যয়ের কাছে গিয়ে টিস্যু দিয়ে প্রত্যয়ের চোখ মুছে দিল। প্রত্যয় তাকাতে পারছিল না, হয়তো ওর চোখ জ্বলছিল। এটা দেখে সবাই ওহো কত প্রেম বলে চিৎকার করে উঠল। প্রত্যয় তুয়াকে ওর হাতটা খুলে দিতে বলল। প্রত্যয় টিস্যু দিয়ে পুরো মুখ মুছে সাতকে চেয়ারের সঙ্গে বাঁধলো। বর বলে কথা,
ওকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ছাদের অবস্থা করুণ দেখে সবাই হেসে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ছাদকে সবাই ইচ্ছে মতো ভূত বানালো। আর পাশাপাশি ছাদ পৃথার বাড়ি, তাই বিদায়েরও তারা নেই। ওদের এসব আনন্দে উপস্থিত সবাই দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। সবার আড়ালে প্রত্যয় তুয়াকে নিয়ে ফ্রেশ হতে গেল। হইচইয়ের ভিড়ে কেউ ওদের খেয়াল করলো না। প্রত্যয় ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড়িয়ে ওর চুলে শ্যাম্পু করে নিল। ক্লোথ স্ট্যান্ডে টাওয়াল থাকা সত্ত্বেও ওর রুমাল ভিজিয়ে মুখ আর ড্রেস মুছলো, কারণ কারো ব্যবহৃত টাওয়াল বা ড্রেস ব্যবহার করা ওর পছন্দ নয়। তারপর প্রত্যয় তুয়াকে ফ্রেশ হতে সাহায্য করলো। ওই রুমটাতে হেয়ার ড্রায়ার দেখে প্রত্যয় সেই রুমের মালিকের পারমিশন নিল। তারপর ড্রায়ার দিয়ে আগে তুয়ার শাড়ি, তারপর ওর চুল আর পাঞ্জাবি শুকিয়ে নিল। তুয়া ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে ওর আর প্রত্যয়ের চুল ঠিক করে নিল। তারপর দুজনে বাইরে বের হলো। ওদের দেখে সাত চিৎকার করে বলল, আবার ফিটফাট হয়ে মিস্টার পারফেক্ট হয়ে গেলি। কথাটা শুনে প্রত্যয় বাঁকা হেসে বলল, কারণ ওয়াশিক রায়হান পারফেক্ট কাজে অভ্যস্ত। একটু দূরে তুয়ার সঙ্গে সাদের আম্মু কথা বলছেন। মেহমান আর আত্মীয়র ভিড়ে তখন ভালোভাবে কথা বলতে পারেননি। তুয়ার সঙ্গে প্রত্যয়ের আরো বন্ধুদের বউ আছে। প্রত্যয় এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলে কল কাটতে পৃথা এসে ওর পাশে দাঁড়ালো। পৃথাকে দেখে প্রত্যয় মুচকি এসে ফোনটা পকেটে রেখে বলল, কিছু বলবি? আর তোর মুখটা এত শুকনো লাগছে কেন? পৃথা ছলছল চোখে তাকিয়ে প্রত্যুত্তরে বলল, বাচ্চা একটা মেয়েকে বিয়ে করে আসলেই কি সুখে আছিস? সে আদৌ কি তোর চাওয়া পাওয়ার দাম দেয়? পৃথার কথাটা শুনে প্রত্যয় মুচকি হেসে বলল। পৃথা হ্যাসূচক মাথা নাড়িয়ে মুচকি হেসে বলল, দোয়া করি অনেক ভালো থাক। প্রত্যয় হেসে বলল, তোদের জন্য রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। একটু দূরে তুয়া প্রত্যয়ের বন্ধুদের বউয়ের সঙ্গে কথা বলছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাঙালি নয়, ওরা প্যারিস থেকে এসেছে। তারা মুখস্থ পড়ার মতো ইংলিশে কথা বলছে। ওরা যখন তুয়ার সঙ্গে দ্রুত ইংলিশে কথা বলছিল, তুয়া তখন ওদের কথা বুঝতে পারছিল না। ইন্টারে পড়া মেয়ের ইংলিশ স্পিকিং নিয়ে চর্চা না থাকলে যা হয় আর কি। সেখানে মাস্টার্স কমপ্লিট করা ছাত্র ছাত্রীরাও চর্চা না করে ইংলিশে কথা বলতে গেলে আটকে যায়। সেখানে তুয়া তো শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বাচ্চা। হ্যাঁ, তুয়াও টুকটাক ইংলিশ বোঝে, কিন্তু মুখস্থ পড়ার মতো ইংলিশ বোঝার জ্ঞানটা সে এখনো অর্জন করতে পারেনি। আর গল্পের হিরোইন হলে যে সব পারতে হবে তা কিন্তু নয়। মানুষ এক লাফে গাছে উঠতে পারে না। চর্চা, জ্ঞান, কৌশল, বুদ্ধি আর পদক্ষেপ ঠিক করে তারপর গাছে উঠতে শিখে। তুয়াকে উত্তর দিতে না দেখে ওনারা মুখ বাঁকালো। ওনারা ভাবছে তুয়া অহংকার করে কথা বলছে না। একটু পরে প্রত্যয় তুয়াকে ডাকলো। তুয়া প্রত্যয়ের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন একজন বাঙালি ভাবে বিদ্রুপ করে বললেন, রূপ থাকলে হয় না, গুণও থাকতে হয়। বড় ডাক্তারকে বিয়ে করলেই সম্মানিত হওয়া যায় না, সম্মান পেতেও যোগ্যতা থাকা লাগে। ওনার কথার প্রত্যুত্তর না করে তুয়া প্রত্যয়ের কাছে চলে গেল। প্রত্যয় দুজনের সঙ্গে তুয়ার পরিচয় করিয়ে দিল। ওনারাও বাঙালি নন, যার ফলে অনর্গল ইংলিশে কথা বলছেন। তুয়ার এখন নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে। প্রত্যয় বুঝতে পেরে ওনার কথাটা বাংলাতে বলল। তখন তুয়া ওনার কথার উত্তর দিল। প্রত্যয় কথার ছলে ওনাকে ইংলিশে জানিয়ে দিল তার বাচ্চা বউ ইংলিশে একটু কাঁচা, উনি যেন কিছু না মনে করে। অপর ব্যক্তি হেসে ইংলিশে বলল, এটা স্বাভাবিক ব্যাপার, এখানে মনে করার মতো কিছু নেই। আজ পারছে না, কাল নিশ্চয়ই পারবে। প্রত্যয় হেসে সুন্দরভাবে ব্যাপারটা সামলে নিল, যাতে তুয়া কষ্ট না পায় আর নিজেকে ছোট না ভাবে। কিন্তু তুয়া যে একটু আগে অপমানিত হয়েছে এটা প্রত্যয়ের অজানা থেকে গেল। প্রত্যয়ের বন্ধু এক একজন উচ্চ শিক্ষিত এবং উচ্চ পদে কর্মরত। তারা বিয়েও করেছে যোগ্যতা মোতাবেক, কিন্তু প্রত্যয় এখানে যোগ্যতার দাপট দেখায়নি, বরং তুয়াকে ভালোবেসে গ্রহণ করেছে। এখানে তুয়াকে নিয়ে প্রত্যয়ের একটু ইতস্তত বোধ হচ্ছে না। এদের সঙ্গে তাল মিলাতে না পেরে ওর রাগও হচ্ছে না, কারণ এটাই তুয়ার শেখার সময়। সঠিক সময় সেও একদিন ঠিক পারবে। তারপর ওরা আনন্দের সমাপ্ত ঘটিয়ে বিদায় নিয়ে বাসার পথে রওনা দিল। গাড়িতে বসে তুয়া প্রত্যয়কে বুঝতেও দিল না ওর বুকে কেউ কথার তীর মেরেছে, আর সেখানটায় বেশ গভীরভাবে জখম হয়েছে। প্রত্যেক গাড়ি থামিয়ে তুয়াকে বেলে ফুলের মালা আর একগুচ্ছ লাল গোলাপ কিনে দিল।
তুয়া ফুলগুলো নিয়ে মিষ্টি হেসে বলল। ধন্যবাদ স্বামী। প্রত্যয় হেসে প্রত্যুত্তরে বলল। স্বাগতম বউ। দুজনে বাসার গেটে ঢুকে গাড়ি থেকে নামলো। তখন পলক আর রনিতের সঙ্গে ওদের দেখা হলো। তুয়া জানতো না এখানে পলক থাকে, কারণ ওদের সঙ্গে ওর দেখাও হয়নি। প্রত্যয় তুয়া ওদের সঙ্গে কথা বলল। তুয়া পলকের হাতে কয়লা দেখে জিজ্ঞাসা করলো। আপু, কয়লা কি করবে? রনিত হেসে পলকের ব্যাপারটা ওদের জানালো। প্রত্যয় সবটা শুনে পলককে বলল। পলক, এই বাচ্চাটাকে কি তুমি চাও না? পলক অবাক এবং একটু রাগান্বিত হয়ে বলল। চাইবো না কেন, খুব করে চাই। পলকের কথা শুনে প্রত্যয় মুচকি হেসে বলল। এই সময় অনেক কিছু ইচ্ছে জাগে, কিন্তু সব ইচ্ছেকে প্রাধান্য দিতে নেই। এই যে কয়লা ত্রিভুজ, সেটা রস পেটে গেলে বাচ্চাও খাবে, আর এইসব খেলে পেটের সমস্যা দেখা দেবে। তখন দিন দিন বাচ্চার বেঁচে থাকার রোজ কি হয়ে যাবে। এবার তুমি ভাবো, তুমি তোমার ইচ্ছেকে প্রাধান্য দেবে নাকি বাচ্চার কথা ভাববে? প্রত্যয় ওর কথার কৌশলে পলকের মন ঘুরিয়ে দিল। সে ডক্টর হয়ে তো বেহুদা কথা বলবে না, এটা ভেবে পলক ওর হাতের কয়লা দূরে ছুঁড়ে মারল। পলকের এমন কাজে রনিতের মুখে হাসি ফুটলো। প্রত্যয় তুয়াকে ইশারা করলো পলককে নিয়ে একটু দূরে যেতে। তুয়া প্রত্যয়ের ইশারা বুঝলো আর কথার চলে পলককে নিয়ে ইচ্ছেদের বাসায় ঢুকলো। ওদের যেতে দেখে প্রত্যয় রনিতকে বলল। পলকের এই রোগের নাম পাইকার ডিসঅর্ডার, যদিও এটা একটা মানসিক রোগ। এই কথা শুনে রনিত অবাক হয়ে তাকালো, কারণ অখাদ্য কিছু জিনিস খেলে কোনো রোগ হতে পারে এটা ওর জানা ছিল না। রনিত এবার ব্যাপারটা সিরিয়াস ভাবে নিয়ে জিজ্ঞাসা করলো। স্যার, আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। প্রত্যয় রনিতের কথার প্রত্যুত্তরে বলল। জি অবশ্যই, পলকের এই অদ্ভুত ইচ্ছে দুটো কারণে হতে পারে। প্রথমটা হলো প্রেগন্যান্সি, আর দ্বিতীয়টা পাইকার ডিসঅর্ডার। পাইকার রোগের লক্ষণ ছাই বা কয়লা, সুতার ইট, কলমের কালি, মাটি তৈরি চায়ের ভাঁড়, এক কথায় অখাদ্যগুলো খেয়ে ফেলা। তাছাড়া শরীরে আয়রন আর জিঙ্কের অভাব থাকলে অদ্ভুত খাবার খেতে ইচ্ছে হয়, যেটা এই মুহূর্তের বাচ্চার জন্য ক্ষতিকর। প্রেগন্যান্সিতে হরমোন চেঞ্জের কারণে এই সমস্যা দেখা দেয়, আবার সমাধানও হয়েই যায়। আপনি ওর সঙ্গে কথা বলুন, ওর মানসিক চাপটা কি তা নিয়ে বোঝার চেষ্টা করুন। যদি সম্ভব হয় তো সেটা সমাধান করুন। তারপরেও যদি ঠিক না হয় তাহলে এর রোগের চিকিৎসা নিতে হবে, কারণ এটা হাস্যকর রোগ হলেও রোগ সারানোর পথ এতটাও সহজ নয়। রনিতের মুখে চিন্তার ছাপ দেখে প্রত্যয় আবারও বলল। সমস্যা থাকলে সমাধানও হবে, আপনি এসে থাকুন আর পলকের কার্যকলাপে নজর রাখুন। রনিত প্রত্যয়কে ধন্যবাদ জানালো। প্রত্যয় নিজে থেকে ব্যাপারটা না জানালে সে ব্যাপারটা তুচ্ছ ভেবে অবহেলা করত। প্রত্যয় রনিতের থেকে বিদায় নিয়ে যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আবার এসে বলল। বাচ্চা হওয়া নিয়েও সন্তান সম্ভবা মায়ের চিন্তিত থাকে, আর এই চিন্তাটা অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করে। অনেকের আবার শ্বশুরবাড়ির চাপ, বাচ্চা নিয়ে হাজবেন্ডের খুশি অখুশির ভাবনা, মেয়ে বাচ্চা নিয়ে মানুষের কটু কথার ভয়, এসব নিয়েও মানসিক রোগ সৃষ্টি করে। আপনার প্রতি খেয়াল রাখুন, তাহলে হয়তো সবটা বুঝতে পারবেন। আসি। প্রত্যয় তুয়াকে ডেকে ওদের বাসায় চলে গেল। প্রত্যয় ওর কথাটা দিয়েই রনিতের সমস্যা দেখিয়ে দিল, আর রনিতও সেটা দ্রুত ক্যাচ করতে পারলো। কারো পরিবার নিয়ে হুট করে কথা বলাটা বেমানান, তাই প্রত্যয় ঘুরিয়ে পেঁচিয়ে পরিবারের কথাটা রনিতকে বোঝালো। যদিও পরিবার নিয়ে কথাটা প্রত্যয় আন্দাজে ঢিল ছোড়ার মতো করে বলেছে, যাতে রনিতের এই ব্যাপারটাও ভেবে দেখে আর সমস্যাটা খুঁজে বের করতে পারে। প্রত্যয় প্রত্যেকটা কথা রনিত গভীরভাবে চিন্তা করলো। প্রেগনেন্ট হওয়ার পর থেকে পলকের একই কথা, কি বাবু হবে, কার মতো হবে, তুমি খুশি তো, মেয়ে হলে ভালোবাসবা তো? আমার মনে হয় মেয়ে হবে। অহরহ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।